সোমবার সকালে গোটা দেশের ফোকাস ছিল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিকে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে রামলালা বাড়ি ফিরেছেন। আর এই রাম মন্দির নিয়ে যে রাজনীতির পারদ চড়েছিল তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই দিনই সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, রামের জন্মভূমি যাকে বলা হয় তার থেকে অনেক দূরে মন্দির হচ্ছে, তার থেকে আরও দূরে মসজিদ হচ্ছে। রামলালা বলে যাকে চিহ্নিত করেছিল সে তো নেই। সবকিছু ধোঁয়াশা লাগছে আমাদের কাছে। কোনটা ছেড়ে কোনটা ভাববো জানি না। কারুর পক্ষে বিপক্ষে বলছি না, আমার নিজের কনফিউশনের কথাই বলছি। কি বললেন এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? আসুন শুনি। মন্দির যেখানে হচ্ছে, রামের জন্মভূমি বলে যে জায়গা বলা হয়, সেখান থেকে অনেক দূরে মন্দির হচ্ছে, তার থেকে আরো দূরে মসজিদ হচ্ছে। এসব হচ্ছে, এটা নিয়ে এত ইয়ে করার কোনো প্রয়োজন নেই আমাদের। রাম মন্দির রামের জন্মস্থান বলছে, কিন্তু রামের জন্মস্থান বলে যে জায়গাটাকে চিহ্নিত করা হয়েছিল সেখান থেকে অনেক দূরে মন্দির হলো। রাম লালা বলে জায়গায় চিহ্নিত করা হয়েছিল সে তো নেই। কর্ণাটক থেকে আরেক বিগ্রহ এলো, তার আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো। তো সব কিছু ধোঁয়াশা লাগছে আমার কাছে। কোনটা ছেড়ে কোনটা ভাববো জানি না। কারোর পক্ষে বিপক্ষে বলছি না, আমার নিজের কনফিউশনের কথা বলছি। তিনি কটাক্ষ করে আরো বলেছেন, রামের ছবি এতটুকু, এদিকে মোদির ছবি এত বড়। অধীরবাবু আরো বলেন, রাম মন্দিরকে উদ্ধার করার জন্য যে নির্মোহী আখড়া যে কেস করেছিল তার কোনো গল্প নেই। যে এলকে আডবাণী রথযাত্রা করে বিজেপি পার্টিকে এই জায়গাতে নিয়ে এলো, সেই রথযাত্রার পরিণামে দাঙ্গা হলো, রক্তপাত হলো, সেই আডবাণী হারিয়ে গেলেন। মুরলী মনোহর যোশী, উমা ভারতী, বিনয় কাটিহার, যারা রাম মন্দির উন্নয়নের মূল প্রবক্তা, তাদের গল্প নেই। একজন বলছে, করসেবক বলছেন যে বাবরি মসজিদকে ভাঙার জন্য আমরা গুলি খেয়ে মরেছি। সেই করসেবক ডাক পাননি। যার নির্দেশে করসেবকদের ওপর গুলি চলেছিল সেই এখন রাম মন্দিরের ট্রাস্টের মাথা সব লুট করেছে বলে অভিযোগ করেন অধীরবাবু। শুনুন কি বলছেন এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী। এটা তো আজ থেকে নয়, এটা মোদির ছবি এত বড়, রামের ছবি এতটুকু। রাম মন্দিরকে উদ্ধার করার জন্য যে নির্মোহী আখড়া কোর্টে কেস করেছিল তাদের কোনো গল্প আছে? নেই। যে এলকে আডবাণী রথযাত্রা করে বিজেপি পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে এলো, যে রথযাত্রার পরিণামে দাঙ্গা হলো, রক্তপাত হলো, সেই রথযাত্রায় যখন গুজরাট থেকে শুরু হয়, সোমনাথ থেকে, মোদি সেখানটায় আদবানি সাহেবের সহযোগী ছিলেন গুজরাট পর্যন্ত। সেই আদবানি হারিয়ে গেল, মুরলী মনোহর যোশী হারিয়ে গেল, উমা ভারতী হারিয়ে গেল, বিনয় কাটিয়ার হারিয়ে গেল। যারা রাম মন্দির আন্দোলনের মূল প্রবক্তা তাদের গল্প নেই। আজকে একজন বলছে করসেবক যে বাবরি মসজিদকে ভাঙার জন্য আমরা গুলি খেয়ে মরেছি। সে লোকটা বলছে আমি 4টে গুলি খেয়েছি, আর যখন বাবরি মসজিদটা ভাঙে সে ভগ্নস্তূপের মধ্যে পড়ে আমার 17টা হাড় ভেঙেছে। আমি অযোধ্যায় থাকি, আমি ডাক পাইনি। যারা আজকে অযোধ্যা ট্রাস্টের মাথা নৃপেন্দ্র মিশ্র, যে অযোধ্যা ট্রাস্টের মূল মাথা, মন্দির ট্রাস্টের মূল মাথা, যে সবাইকে নেমন্তন্ন করেছে, আমাকেও করেছে, সেই সময় মুলায়ম সিং যাদবের নেতৃত্বে সে উত্তরপ্রদেশের কে ছিল, গৃহমন্ত্রকের সেক্রেটারি, তার নির্দেশে গুলি চলেছিল করসেবকদের উপরে। যার নির্দেশে করসেবকদের উপরে গুলি চলে সে এখন রাম মন্দির প্রতিষ্ঠার মালিক। ঠিক যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে কংগ্রেসের উপর গুলি চলেছিল সে তৃণমূলের নেতা হয়েছিল। ঠিক একইভাবে যার নেতৃত্বে করসেবকদের উপর গুলি চলেছিল সেই নৃপেন্দ্র মিশ্র, সে এখন রাম মন্দির ট্রাস্টের মাথা, তার নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠা হলো। সে বলছে যে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যে চাঁদা জমা পড়েছে, সোনা পিতল কাঁসা কোটি কোটি টাকা বিক্রি হয়ে গেছে। যারা ট্রাস্টের মাথা তারা সব লুট করেছে। আমি বলছি না, তারা বলছে, ওপেন বলছে, ভিডিও করে বলছে। সে লোকটা 4টে গুলি খেয়েছে, 17টা হাড় ভেঙেছে। তার খোঁজ নিয়ে দেখবেন। এখানেই থেমে থাকেননি অধীর চৌধুরী। তিনি বলছেন ধর্মীয় আবেগকে অবশ্যই মান্যতা দিতে হবে। তিনি আরও বলেন, রামের প্রতি মানুষের আবেগ আছে। মোহাম্মদ ইকবালও মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলেছিলেন রামকে
ইমামি হিন্দ বলে মেনে নিন। রামের আবেগ আগেও ছিল, এখনও আছে, বিদেশেও আছে, রামের আগে। অধীর চৌধুরীর অভিযোগ, রামকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে। নেতা সেই পূজারী, নেতা সেই রামের প্রতিষ্ঠাতা। শুনুন কি বলছেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সবাই দেখতে পাচ্ছে ধর্মীয় আবেগে মানুষের আবেগ আচান, সেটাকে সবসময় মান্যতা দিতে হয়। রামের প্রতি মানুষের আবেগ আছে। মোহাম্মদ ইকবালও বলেছিল, রামকে মুসলমানদেরকে বলেছিল, উপায় নাই, ভারতবর্ষে রামের আবেগ আছে, তোমরা রামকে ইমামি হিন্দ বলে মেনে নাও। তো সেই রামের আবেগ ছিল, আজও আছে। সেই রামের আবেগ শুধু এখানে নাই, পাশের দেশ কাম্বোডিয়াতে আছে, মরিশাসে আছে, ফিজিতে আছে, ত্রিনিদাদে আছে, পৃথিবীর বহু রাষ্ট্রে আছে। কারণ একসময় ভারতবর্ষ থেকে বাণিজ্য হতে তারা যেত, তারা সেখানে রামকে নিয়ে গেছে, রামের গল্প নিয়ে গেছে, রামের কাহিনী নিয়ে গেছে। চলে যান থাইল্যান্ডে পাবেন, মালয়েশিয়ায় পাবেন, সেখানে রামের নামে মন্দির হয়। তারা না বিজেপিকে চেনে না কংগ্রেসকে চেনে, তারা গল্পটা জানে। এটা আজকের নয়, রাম যুগ যুগ ধরে, শুধু ভারতবর্ষ নয়, এ পৃথিবীর বিভিন্ন অংশে যুগ যুগ ধরে রাম পূজিত পালিত। কিন্তু তাকে নিয়ে এরকম রাজনৈতিক ফয়দা লোটার যে চেষ্টা, সেটা নিশ্চয়ই, আমরা তো বলেছি, কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না, কিন্তু যা দেখছি তা তো বলতেই হবে, নাহলে রাজনীতি করি কিসের জন্য? যা দেখছি তাই বলছি। এখানে যারা শঙ্করাচার্যা, তাদের মূল্য নাই। যারা পূজারী, তাদের মূল্য নাই। নেতা সে নাকি রামকে প্রতিষ্ঠা করছে, নেতা সেই নাকি পূজারী, নেতা সেই নাকি প্রতিষ্ঠাতা। ইতিহাসে সব লেখা আছে কে কোথায় ছিল। আজকে প্রচারের ঝলকে হয়তো অনেক কিছু তালগোল পাকিয়ে যেতে পারে, কিন্তু সত্য তো সত্যই থাকবে। রাম মন্দির সুপ্রিম কোর্টের আদেশে হয়েছে। প্রথম দিন থেকে কংগ্রেস বলেছে যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক, ফয়সালা করে দিক। বিজেপিও বলেছে, আমরাও বলেছি, অনেক আগে থেকে আমরা বলেছি। তো স্বাভাবিকভাবেই জোর করে প্রচারের ঢক্কানি না দিয়ে, কেউ রামের ভক্ত কেউ রামের ভক্ত না, তার প্রমাণের চেষ্টা হবে লক্ষ্য ভোট। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। বড় উদ্দীপনার সাথে দেশের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি আমার কাছে কনফিউশন লাগছে। তার কারণ, যে স্থানে রাম মন্দির হওয়ার কথা সেই স্থান থেকে অনেকটা দূরে রাম মন্দির হচ্ছে এবং তার চেয়েও অনেক দূরে মসজিদ হবে। যে স্থানটিকে রাম মন্দির হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেখানে রাম মন্দির হচ্ছে না, তার থেকে অনেক দূরে রাম মন্দির হচ্ছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে স্থানগুলিকে রামলালার মূর্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেই মূর্তি বা বিগ্রহ বসছে না, কর্ণাটক থেকে আসা সেই বিগ্রহ সেই স্থানে বসছে। অর্থাৎ পুরো বিষয়টি আমার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তা আমি কারো পক্ষ বা বিপক্ষে বলছি না, আমি আমার জায়গা থেকে বলছি যে পুরো বিষয়টি নিয়ে আমার কনফিউশন মনে হচ্ছে। ইতিমধ্যে দেশের 4 মন্দিরের শঙ্করাচার্য বলেছেন যে কোনো অসমাপ্ত মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা এবং পূজা অর্চনা করা যায় না। তাই ইতিমধ্যেই তারা রাজনীতি চোখ দেখছেন। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীও সেই বক্তব্যকে শিলমোহর দিয়ে তিনিও পুরো বিষয়টি রাজনীতির চক্রে এবং বিজেপি তথা মোদী সরকারের যে বর্তমান সরকারের অর্থ দিয়ে সমস্ত টাকা নিয়োগ করে এই মূর্তি এবং মন্দির স্থাপনের বিষয়টিকে রাজনীতির দৃষ্টি দিয়ে দেখছেন এবং পুরো বিষয়টি নিয়ে তিনি কনফিউশন প্রকাশ করেছেন, অর্থাৎ দ্বন্দ্বে রয়েছেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।